বিক্রয়.কমে পণ্যের কুরিয়ারের ভুয়া চালান দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ, ৩ প্রতারক গ্রেপ্তার। দুর্নীতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তি আনছে দুদক, শিগগিরই চালু হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বিএনপির অনশন। প্রথম G2G অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণ শুরু, জানুয়ারিতে ১৬০ একর জমি হস্তান্তর। এবং এশিয়ার দেশগুলোর মধ্যে বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা, হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাতুল ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বিক্রয়.কমে কম দামে মোবাইল ফোন, পুরনো গাড়ি সহ বিদেশি পণ্যের চটকদার বিজ্ঞাপন, তারপর কুরিয়ারের ভুয়া চালানের ছবি পাঠিয়ে আগাম টাকা নেওয়া হতো মোবাইল ব্যাংকিং এ। প্রতারক এই চক্রটির ৩ সদস্যকে গ্রেফতার করেছে এবং গোয়েন্দা সংস্থা জানিয়েছে এসব তথ্য। এদের বিরুদ্ধে আছে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। সিম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং বই আর সিল, গ্রাহক প্রতারণায় এগুলো কাজে লাগাতো চক্রটি। বিক্রয়.কমে কম দামে পণ্যের বিজ্ঞাপন দিয়ে আগেই নেওয়া হতো টাকা। ভুক্তভোগীরা বলছেন কুরিয়ারে পণ্য পাঠাবে, তাই আগেই দাবি করতো টাকা। কুরিয়ারওয়ালার সাথে কথা বলে দিছে, কুরিয়ারওয়ালা বলছে যে হ্যাঁ আমি ফোন পাইছি, তো ফোন ফ্রেশ আছে এবং বক্সটাও আছে, আপনি 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। মানে কোনো নাম্বারে আমি করতে পারতেছি না। পরে আমাদের লোকাল ইয়াতে গেলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলাম, গিয়ে বলতেছি যে দেখালাম, বলছে আসলে তো এরকম কোনো রিসিভ আমাদের এখানে হয় না। আগাম টাকা নেয়ার পর কুরিয়ারে ডেলিভারি স্লিপের ছবি পাঠাতো গ্রাহকদের, সিলে ব্যবহার করত নিজেদের নম্বর। এই ঘটনায় চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। আমরা আমাদের প্রাথমিক তদন্তে যেটা দেখেছি, এই প্রতারকরা প্রায় ৩০-৩৫ হাজার টাকার বিনিময়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দালালের মাধ্যমে তারা এই করত, এই আপনার এই বইগুলি কিনতো। তো এইটাও আসলে ভুয়া ছিল, তারা সিলটুকুও বানিয়েছে, এরকম ভুয়া সিল বানিয়েছে। গোয়েন্দারা বলছেন মোবাইল ব্যাংকিং এ টাকা নিত তারা, আর সেসব অ্যাকাউন্ট খোলা হতো সাধারণ গ্রামবাসীর এনআইডি দিয়ে। ফোনের সিমগুলোর নিবন্ধনও ভুয়া। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনেকগুলি এই প্ল্যাটফর্ম এখানে ইউজ করেছে। এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বই, সিম কার্ড জোগাড় করেছে যারা সিম বিক্রি করে, এবং যারা সার্ভিস হোল্ডার তাদের অ্যাকাউন্ট নাম্বার, তাদের আইডি নাম্বার নিয়ে তার একটা বিশ্বাসযোগ্যতার মাধ্যমে এই ধরনের প্রতারণার কাজ করছে এবং বেশ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারক চক্রটির সঙ্গে বিক্রয়.কম ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। এই মামলার তদন্তের স্বার্থে আমরা কিন্তু এটা নিয়েও কাজ করব, কিভাবে বইগুলি তারা প্রতারকদের কাছে বিক্রি করেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দুর্নীতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সর্বাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে সংস্থাটির ডিজিটাল ল্যাবে। আগামী বছরের শুরুতেই চালু হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব। ডিজিটাল যুগে অনিয়ম দুর্নীতিতেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। অভিযোগ আছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও নিয়মিত লেনদেন হয় ঘুষ। এতে প্রযুক্তি নির্ভর নানা মাধ্যমে থেকে যায় দুর্নীতির নানা প্রমাণ বা আলামত। তথ্য প্রমাণ বা প্রযুক্তিগত সামর্থ্য না থাকায় এসব দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না দুদক। তাই উন্নত বিশ্বের দুর্নীতি দমন সংস্থা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পরামর্শে ডিজিটাল ফরেনসিক ল্যাব গঠনের উদ্যোগ নেয় দুদক। বিভিন্ন ক্রাইম সবগুলো যাতে আমরা রিড করতে পারি, সবগুলো থেকে তথ্য উদ্ধার করতে পারি, এরকম একটি ল্যাব আমাদের প্রয়োজনীয়তা ছিল। প্রয়োজনীয়তা থেকেই আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্প থেকে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। এই ল্যাবে কম্পিউটার ফরেনসিক, মোবাইল ফরেনসিক, অডিও ভিডিও ফরেনসিকের প্রযুক্তি আনা হয়েছে। মুছে ফেলা যে কোনো তথ্য, অডিও, ভিডিও, ইমেইল পুনরুদ্ধার করা যাবে ল্যাবে। বায়োমেট্রিকের মাধ্যমে শনাক্ত করা যাবে ভয়েস কথোপকথন। যারা অপরাধ করে তারা অনেক সময় ডিজিটাল ডিভাইস ইউজ হয় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই আমরা এগুলো
করার জন্য অন্য সংস্থার উপরে নির্ভরশীল। এতে সময় এবং অনেক বেড়ে যায়, আমাদের হ্যাজার্ড বেড়ে যায়। এতে হুন্ডি, অর্থ পাচার ও অবৈধ অর্থ লেনদেন সহ নানা অনিয়ম দুর্নীতি শনাক্ত করা যাবে। তবে গোপনীয়তার জন্য এসব প্রযুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য বা ছবি দিতে রাজি নয় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরো কয়েকদিন সিসিইউতেই থাকতে হবে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন বিএনপি প্রধান বিভিন্ন রোগে আক্রান্ত, তবে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে লিভারের সমস্যা। তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছে, হার্ট ও কিডনির অবস্থাও ভালো নয়। তার লিভার থেকে নতুন করে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে, আজ এসব পরীক্ষার রিপোর্ট আসার কথা রয়েছে। খালেদা জিয়াকে এখন আগের চেয়ে কম অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, ইনসুলিনের পরিমাণ বাড়ানো হয়েছে। তার শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে যাওয়ায় তার দুর্বলতা রয়েছে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলন। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি। হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন পরিবার থেকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তির আবেদন করা হয়, কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছে সরকার। এবার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করল বিএনপি। শনিবার সকাল ৯টার আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি চান তারা। খালেদা জিয়াকে মুক্ত ছাড়া বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরব না। একটা আলটিমেটাম দেন শেখ হাসিনাকে, এর মধ্যে যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হয় তাহলে বাংলাদেশে হরতাল দিয়ে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারাও। খোদা না করুন তার কিছু হলে কি অবস্থা হবে ভাবুন একবার। আর যদি লড়াই করে জিততে আমরা না পারি সবাইকে জেলে যেতে হবে। নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারে, সব সময় কোন জায়গায় কোন পরিস্থিতির মোকাবেলা করবেন সেটা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনি কোনো বাধা নেই বলে দাবি করেন নেতারা। অনুমতি না মেলা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং ক্রমান্বয়ে প্রোগ্রামের কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আমরা গদিচ্যুত করবে। বিএনপির গণ অনশন কর্মসূচিতে যোগ দেন ২০ দলীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আইনে যা আছে তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। দেশের আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হচ্ছে। আইনে যা করা সম্ভব তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করা হচ্ছে। ভুললে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত এবং একজন সাজাপ্রাপ্ত যে ব্যক্তিকে আইন দ্বারা
যে সুবিধাটি দেওয়া প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়েছে। আজ সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিন বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কারখানা নির্মাণে প্রস্তুত দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের 2500 একর জমি জাপানিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রস্তুত হচ্ছে আরও 840 একর। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জানিয়েছে, জানুয়ারিতে শুরু হচ্ছে কারখানা নির্মাণ। এখানেই বিনিয়োগ করছে গাড়ি তৈরির কারখানা সহ শখানেক জাপানি কোম্পানি। নারায়ণগঞ্জের 2500-এ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেওয়া হয় 2013 সালে। সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ সহ নানা আইনি প্রক্রিয়ার পাশাপাশি হলি আর্টিজান হামলা এবং করোনার ধাক্কা পেছনে ফেলে এগিয়ে চলছে কর্মযজ্ঞ, যার নেতৃত্বে জাপানের বিখ্যাত সুমিতম কর্পোরেশন। 1000 একর এই জমির প্রকল্পে অধিগ্রহণ হয়েছে 620 একর, যার 160 একরে এরই মধ্যে কারখানা নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। বেজা জানিয়েছে, এই জমির জন্য এরই মধ্যে 22 উদ্যোক্তার তালিকা করেছে জাপান। ভূমি উন্নয়নের পাশাপাশি চলছে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও গ্যাস বিদ্যুৎ সংযোগের কাজ। 22টি প্রতিষ্ঠানকে তারা জায়গাগুলি বরাদ্দ দিবে, সে তালিকাও তাদের কাছে রেডি। এবং এই জমিটি পাওয়ার পরে জানুয়ারি থেকে যা বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করবেন এবং আশা করা যায় যেহেতু 1 বছরের মধ্যে তারা এখানে প্রোডাকশানে যাবে এবং বাকি যে জায়গাটি প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেওয়ার কথা সেই জায়গা অ্যাকুইজিশন চলছে। দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল নির্মাণে প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগ করছে বেজা, আর জাপানের সুমিতম করছে প্রায় 5000 কোটি। এ প্রকল্পে বেজার শেয়ার 30%, বাকিটা সুমিতমর। বাংলাদেশে জাপানি গাড়ির চাহিদা বিবেচনায় এখানে অটোমোবাইল কারখানা করতে চায় দেশটি। পাশাপাশি ইলেকট্রনিক্স, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে আসবে বিনিয়োগ। জাপান যদি আমাদের এখানে এইভাবে বিনিয়োগ করেন তাহলে অন্যান্য যে সমস্ত বিনিয়োগকারী রয়েছে তারাও বুঝবে যে বাংলাদেশ আসলে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। ভারতের সাথে আমাদের G2G ভিত্তিতে একটি জোন হচ্ছে, তারপরে চায়নার সাথে যে ইকোনমিক যে জোন হচ্ছে। জাপানিদের জন্য আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে। 1000 একর জমির এই অঞ্চল হবে মূলত জেটি ও কন্টেইনার জোন। এর সম্ভাব্যতা যাচাই করছে জাপানের সজিত কর্পোরেশন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 20 মাস পর করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ। 24 ঘন্টায় দেশের কোথাও করোনার কোনো মৃত্যু হয়নি, আর 36 জেলায় একজনেরও সংক্রমণ শনাক্ত হয়নি। বিষয়টি স্বস্তির হলেও স্বাস্থ্যবিধি মানতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ববিদেরা। দেশে করোনায় প্রথম মৃত্যু হয় গত বছরের 18 মার্চ। মার্চের বাকি কয়দিনে মারা যায় আরও 6 জন। 4 এপ্রিলের পর ধারাবাহিকভাবে বাড়তে থাকে রোগী শনাক্ত ও মৃত্যু। দিনে দিনে আতঙ্ক বাড়িয়ে তোলে করোনা। করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল এ বছরের জুলাই আগস্টে। 10 আগস্ট একদিনে মৃত্যু হয় 264 জনের। রাজধানীতে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কবরস্থানে আগাম খুঁড়ে রাখা হয় কবর। তবে সেপ্টেম্বরের পর কমতে থাকে মৃত্যু। শনিবার প্রায় 600 দিন পর প্রথম মৃত্যুহীন দিন পার করল দেশ। সবশেষ গত বছরের 3 এপ্রিল ছিল করোনায় মৃত্যুহীন দিন। এই দিনটির জন্য কিন্তু আমরা সকলেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এইটি কিন্তু শেষ দিন নয়। আমরা চাইবো যে এরপরের প্রত্যেকটি দিনই যেন এমন দিন হয় যে দিনে কেউ স্বজন হারাবে না, করোনার জন্য তো নয়। কাজে আজকের দিনটি একটি বিশেষ দিন, একটি বিশেষ অনুভূতি প্রকাশের দিন, এবং আজকের এই দিনটিতে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা সহ সকলকেই কিন্তু ত্যাগ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। দেশের সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয় এ বছরের 16 জুলাই। সেদিন শনাক্ত হয় 16,230 রোগী। আগস্টের পর ধীরে ধীরে কমতে শুরু করে সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায়
15,107 নমুনা পরীক্ষায় শনাক্ত 178 রোগী। শনাক্তের হার 1.18 8 বিভাগের মধ্যে সবচেয়ে কম শনাক্ত বরিশালে 1, রাজশাহী ও ময়মনসিংহে 2, সিলেটে 3, রংপুর ও খুলনায় 6 এবং চট্টগ্রামে শনাক্ত হয়েছে 18 জন। আর সবচেয়ে বেশি শনাক্ত ঢাকায় 142 রোগী। গত এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু দেখছি যে সংক্রমণের হার নিম্নমুখী, ক্ষেত্র বিশেষে সেটি 2%-এরও কম, 1%-এর কাছাকাছি। এরকম একটি পরিস্থিতিতে এক ধরনের আত্মতুষ্টিতে বাংলাদেশের অনেকেই আমরা দেখছি ভুগছেন। ঠিক আমরা মনে করি যে এটি একেবারেই কাম্য নয় এবং এটি আমাদের জন্য ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। যে কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতেই হবে। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু 27,946 জনের আর শনাক্ত 15,73,889 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ চান তিনি। শনিবার সকালে গাজীপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে আনন্দ মিছিল করেছেন জাহাঙ্গীর বিরোধীরা। সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি ঘরোয়া বৈঠকের গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাকে। এর দায়ে প্রথমে শোকজ নোটিশ এবং শেষমেশ আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান গাজীপুর সিটি মেয়র। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান জাহাঙ্গীর আলম। আমি কোনো অনিয়ম করি নাই, আমি কোনো পাপের সাথে জড়িত না, সেই জন্য আমি আবার আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, উনি এখানে 17 কোটি মানুষের নীতি নির্ধারক ভাগ্য হিসাবে কাজ করেন। আল্লাহর পরে উনি আমাদের মালিক, উনি যেন পুনরায় বিবেচনা করেন আমার উপর একটা মিথ্যা ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র করেছে। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে তাকে মেয়র পদে রাখার দাবি জানান জাহাঙ্গীর সমর্থকরা। আমরা চাই জাহাঙ্গীর আলম মেয়রকে নিয়ে আবার গাজীপুরটাকে সুন্দর মতো সাজাইতে গুছাইতে কাজগুলো সম্পন্ন করতে। যে রায়টা তিনি দিয়েছে, আমরা সবাই গাজীপুরবাসী পুনরায় বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। এদিকে বহিষ্কার আদেশের পরপরই উল্লাস করে বিরোধীরা। তাদের অভিযোগ, গাজীপুরে আওয়ামী লীগের সংকট তৈরি করেছেন জাহাঙ্গীর আলম। গাজীপুরের আওয়ামী পরিবার শুধু নয়, সারা বাংলাদেশের আওয়ামী পরিবারের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের যে রক্তক্ষরণ হয়েছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই রক্তক্ষরণ আমরা কিছুটা প্রশমিত আমরা পেয়েছি। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই প্রসঙ্গে তিনি জানান, শনিবার রাত 8:45-টার দিকে একদল মুখোশধারী অটোরিকশা ও মোটরসাইকেলে এসে তার বাড়ি ঘেরাও করে। পরে হাতবোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়, চালানো হয় ভাঙচুরও। সিসিটিভি ক্যামেরার ছবিতেও দেখা গেছে এই দৃশ্য। এই ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের অভিযুক্ত করেছেন খিজির হায়াত খান। তবে এ নিয়ে কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন। আপদ বিপদে গ্রামবাসীকে সাহায্য করা এই ব্যক্তি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি সদরে আলোচনায় 2 সতীনের ভোটযুদ্ধ। আভাস মিলছে তাদের জমজমাট লড়াইয়ের। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার চলছে ঝিনাইদহের কালীগঞ্জ ত্রিলোচনপুরে। চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি। ভোটে দাঁড়ানোর আগে এলাকায় নানা সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন নজরুল ইসলাম ঋতু। যদি এখানে একটা নিরপেক্ষ ভোট হয় তাহলে ইনশাল্লাহ আমি জয় হব, এটা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তৃতীয় লিঙ্গের একজনের ভোটে দাঁড়ানোর ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। খুব ভালো আনন্দ, সব জায়গায় কথাবার্তা হচ্ছে হিলে নিয়ে। বলছে যদি পাশ করে, এমন দেখা যাচ্ছে বাইরের গ্রামের লোক হবে না আমাদের একটা হিজলে একটা ইউনিয়ন হয়েছে। সৎ ও নির্ভীক চেয়ারম্যান চাই যে আমাদের ইউনিয়নের উপকার করবে, সাধারণ মানুষের উপকার করবে, গরিবদেরকে উপকার করবে।
এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে জমে উঠেছে 203-এর ভোটযুদ্ধ। ওই এলাকার ফজলুল হকের 3 স্ত্রীর মধ্যে ভোটের লড়াইয়ে নেমেছেন 2 জন। তবে বড় স্ত্রী আঙ্গুর বেগমকে সমর্থন দিয়েছেন ফজলুল হক। আমরা 203-এ দাঁড়াচ্ছি। আমার স্বামী আমার পিছনে আছে, আমার জনগণও আমার পিছনে আছে। ওনার কোনো সমর্থন আমার স্বামী দেয় নাই, উনি একাই ভোট করবে। ফজলুল হকের ছোট স্ত্রী জাহানারা বেগম জানান, গত নির্বাচনে প্রার্থী হয়ে মাত্র কয়েক ভোটে হেরে গিয়েছিলেন, তাই আবারও সবার সমর্থন চান তিনি। আমার স্বামী তো তাকে সাপোর্ট করছে, জনগণ আমাকে সাপোর্ট করছে, জনগণ আমাকে সাপোর্ট করছে বিধে আমি জনগণের পাশে আছি এবং পাশে থাকব। 203-এর ভোট যুদ্ধে কে জিতবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 28 নভেম্বর পর্যন্ত। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানী শাহবাগে সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবু। এই ঘটনায় নাজিম সহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়েছে। শনিবার বিকেলে আজিজ সুপারমার্কেটের পাশের রাস্তায় সাইড দিতে হর্ন বাজিয়েছিলেন রিশাদ। এ সময় কথা কাটাকাটির জের ধরে গাড়ি থেকে নেমে হঠাৎ হামলা চালায় নাজিম ও তার 4 সহযোগী। এতে রিশাদের মাথা, বুক ও পিঠে হেলমেট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা। দ্বিতীয় দফায় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে আজিজ সুপারমার্কেটের 4র্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুলিশের সামনেই আবারও মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ। এই ঘটনায় রাতেই শাহবাগ থানায় নাজিম, তানভীর, ইউসুফ, ইকবাল সহ অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে মামলা করা হয়। আহত সাংবাদিক রিশাদ হুদা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক। রাস্তায় গাইড সাইড নিয়ে দুজনের প্রথমে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি পর্যায়ে এক পর্যায়ে সাংবাদিকের উপর হামলা হয়। নেক্সটলি এই বিষয় নিয়ে আবার আপোষ মীমাংসার জন্য আজিজ মার্কেটের 4র্থ তলায় যায়, সেখানেও তাকে হামলা করা হয়। হামলা করাকালীন সময় পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে এবং আসামি মূল যে অভিযুক্ত নাজিম আহমেদ তাকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসি। সাভারে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার রাত 8টার দিকে সাভারের রাজাসন মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চালক সোহেল হোসেনকে অচেতন অবস্থায় নিজের অটোরিকশার ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে এনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল সাভারের মধ্য রাজাসন এলাকার জাকির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বিশ বছর মেয়াদী রাজুকের ডিটেইলড এরিয়া প্ল্যানের খসড়া চূড়ান্ত। নতুন ড্যাবে রাজধানীবাসীর সব নাগরিক সুবিধা নিশ্চিতের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর। ঢাকাকে মেগা সিটি হিসেবে গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে এসব কথা জানান তারা। রাজধানী ও এর আশপাশের এলাকা পরিকল্পিতভাবে গড়তে 20 বছর মেয়াদী নতুন ডিটেইলড এরিয়া প্ল্যানের খসড়া চূড়ান্ত করেছে রাজু। এর আওতায় আছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 4 সিটি কর্পোরেশন, 5 পৌরসভা, 69টি ইউনিয়ন। খসড়া ড্যাপে নিয়ন্ত্রিত মিশ্র ভূমি ব্যবহার, ট্রানজিট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ও স্কুল ভিত্তিক জোনিং, জনঘনত্ব বিন্যাস, দুর্যোগ সহনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা ও ব্লক ভিত্তিক উন্নয়ন সহ রয়েছে নানা প্রস্তাবনা। সেমিনারে রাজুকে সমালোচনা করে এর বাস্তবায়ন নিয়ে উৎকণ্ঠা নারায়ণগঞ্জ মেয়রের। রাজু কি আসলে রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে নাকি ইমপ্লিমেন্টারি বডি হিসেবে কাজ করবে? নারায়ণগঞ্জের যে অঞ্চলগুলি নিয়ে রাজু কাজ করে সেখানে কিন্তু একটা দ্বৈত শাসনের দেখা দিচ্ছে। 2041 সালের মধ্যে রাজধানী ঢাকাকে আন্তর্জাতিক মানের করতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ড্যাব বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের মতো রাজুককে ডিজিটালাইজ করে ভোগান্তি কমানোর তাগিদও তার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে একটা লক্ষ্য রেখেছেন 1941 মানে 2041 সালে আমাদেরকে ডেভেলপ নেশন হইতে হবে, তার জন্য কিন্তু আমাদের রাজধানীটাকে ঠিক সেই আপনি আন্তর্জাতিকভাবে একটা ইন্টারন্যাশনাল রাজধানীর মতন আমাদেরকে এটাকে পরিণত করতে হবে। তার জন্যই আমি কিন্তু বিশ্বাস করি যে কাজগুলি করা হয়েছে, এটা এখন সম্ভব। আপনারা জানেন অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে।
আর ড্যাপ কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, এবারের ড্যাপে সব মৌলিক চাহিদা পূরণে নজর রাখা হয়েছে। পরিবেশ দূষণ ঘটায় এমন শিল্প কারখানা সরিয়ে নেয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। যেখানে এখন আমাদের রাস্তা করার সুযোগ আছে, রাস্তাও করব, বিল্ডিং করব, আমরা হাই রাইজ বিল্ডিং করব। হোয়াট দ্য প্রবলেম? I am not against high rise building. If anybody have lauded this thing, it is not the correct one. আমি হাই রাইজ বিল্ডিং এর বিপক্ষে নয়, আমি পক্ষে, কিন্তু হাই রাইজ বিল্ডিংটা যেখানে হবে সেখানে আপনি ওই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে। নতুন ড্যাপে 5টি জোনে ভাগ করা হয়েছে ঢাকাকে। এর আওতাধীন এলাকায় 394 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণ করে পর্যটন বিনোদন কেন্দ্রের সুপারিশ করা হয়েছে এবারের ড্যাপে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব। ভালো ফলন হলেও কৃষকেরা বলছেন ধানের দাম কম, তাই ধানের সরকারি দর বাড়ানোর দাবি জানিয়েছে কৃষকরা। দিগন্তজোড়া সোনালী আভা, ক্ষেত থেকে ভেসে আসছে পাকা ধানের ঘ্রাণ। আমন মৌসুমে গুমাই বিলের 4000 হেক্টর জমিতে চাষ হয়েছে ধান। এখন চলছে ফসল তোলার পালা। বিলের জমিতে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদি বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ফলন মতো ফলন আলহামদুলিল্লাহ আমার জীবনে দেখিনি। এই তো ভালো ফসল হয়েছে এই বছর। ফসল তো আল্লাহ দিলে ভালো হয়েছে। এবার অন্যান্য বছর তো এই বছর ভালো দেখা যায়, ফসল ভালো হয়েছে, খুব অনেক সুন্দর হয়েছে, অনেক অন্য বছর তো ভালো হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। সার, বীজ আর শ্রমিকের খরচ বাদ দিলে লাভের অঙ্কের খাতা খালিই থাকছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনে পরামর্শ ছাড়া সরকারি সুযোগ সুবিধার কিছুই জোটে না তাদের কপালে। খরচের সাথে আমাদের এই সাথে হবে না, কারণ এখন ধান এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা এখন মাত্র 200 টাকা 210 টাকা ধান চায়। সরকারকে ভর্তুকি দিতে হবে, তারপর চাষায় পোষাইতে পারবে। এখানে চাষায় পোষাইতে পারবে না, একটা লেবার দাম 700 টাকা। কিন্তু আমরা সরকার থেকে কিছু পাই না। সরকারও আমাদের কিছু জানি ধানের রেট একটু কমে ফেলছে। আমাদের একটা অনুরোধ, ধানের রেটের জন্য বালু উঠে। তবে আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম এই শস্য ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহযোগিতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গত 2 বছরে গুমাই বিলে সেচ ড্রেন, যাতে কৃষকদের ইরিগেশনের সুবিধা পায় তারা, এটা কিন্তু করে দেওয়া হয়েছে। এবং এই বছর আমরা জেনেছি যে বিএডিসির একটি সমন্বিত পরিকল্পনা আছে গুমাই বিল নিয়ে, সেচ ড্রেন এবং অন্যান্য সব কিছু বিষয় মিলে। গুমাই বিলের ব্যাপারে আমরা সবাই আন্তরিক এবং এটা প্রিজার্ভেশন, কনজারভেশন, অন্যান্য যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় যে খেয়াল রাখার চেষ্টা করি। আগে গুমাই বিলে শুধু আমন ও বোরো ধানের চাষ হলেও গত কয়েক বছর ধরে আউশের চাষ শুরু হয়েছে। স্বল্প পরিসরে আবাদ হচ্ছে কিছু রবি শস্যেরও। নানা অবকাঠামো তৈরির কারণে প্রতি বছরই সংকুচিত হচ্ছে ঐতিহ্যবাহী এই গুমাই বিল। এরপরও এখানকার কৃষকেরা তাদের জাদুকরী দক্ষতায় বাড়িয়ে চলছেন উৎপাদন, ভাঙছেন রেকর্ড। তাদের প্রত্যাশা, কৃষি বিভাগ আরও বেশি সামর্থ্য নিয়ে তাদের পাশে থাকবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। খুলনা মহানগরীতে নিয়মনীতি না মেনেই নির্মাণ হচ্ছে বহুতল ভবন। এসব ভবনের মালিকেরা ফুটপাত দখল করে নির্মাণ করছেন গাড়ি ওঠানামার পথ। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। খুলনা সিটি কর্পোরেশনে গড়ে উঠছে নতুন নতুন ভবন। বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের সামনে অন্তত 5 এবং 3 পাশে 3 ফুট জায়গা রাখার কথা, কিন্তু অধিকাংশ মালিকই তা মানছেন না। ফুটপাত দখল করে র্যাম্প নির্মাণ করার সংকুচিত হয়ে পড়ছে সড়ক। ফুটপাতের উপরে যে র্যাপিং তৈরি করা হয়, এটা আমাদের আসলে চলাচলের জন্য ক্ষতি হয়। আসলে সাধারণ মানুষের জন্য তো খুব বিপজ্জনক। কেউ দেখে না দেখে মোবাইল চাপে বর্তমান যে অবস্থা, কোন সময় কি দুর্ঘটনা ঘটে তা তো আসলে বলা যায় না। অবৈধ দখল ও র্যাম্প উচ্ছেদে অভিযান চালানোর কথা জানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কেডিএ ও সিটি কর্পোরেশন। ওখানে র্যাম্প তৈরি হচ্ছে, যেটা হয়তো রাস্তা দখল করছে বা হয়তো ভবন নির্মাণ করে রাস্তা দখল করা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের যেগুলো নির্মাণাধীন আছে সবই আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যত্যয়বিহীন কোনো ভবন খুলনায় নির্মিত হবে না। আমার কাছে অনেকেই আসে, আমি বলে দিচ্ছি আইনের, আপনি আমার জায়গাটুকু সব আপনার জায়গা সব এসে আপনি ড্রেনের পাশে আসবেন, আর এরপরে রাস্তার জায়গা নিয়ে আপনি র্যাম্প করবেন। এইটা খুলনা শহরে অতীতে কি যায় না।
খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের ভবন নকশা অনুমোদনের দায়িত্বে রয়েছে কেডিএ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, অ্যাম্ফি থিয়েটার এবং রেস্ট হাউস সহ বিভিন্ন স্থাপনা। প্রকল্পের কাজ শেষ হলে পর্যটক সমাগম বাড়বে বলে আশা জেলা প্রশাসনের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 ফুট উপরে আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানকার রহস্যময় প্রাকৃতিক গুহা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আলুটিলার পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছিল না। সম্প্রতি আলুটিলাকে আরও আকর্ষণীয় করতে 5 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এরই মধ্যে তৈরি হয়েছে ভিউ পয়েন্ট, কুঞ্জছায়া ও প্রবেশ মুখে স্বর্ণতোরণ। এছাড়া সেখানে নির্মিত হচ্ছে ঝুলন্ত ব্রিজ, নন্দন পার্ক, আধুনিক রেস্ট হাউস ও অ্যাম্ফি থিয়েটার সহ বিভিন্ন স্থাপনা। নান্দনিক স্থাপনাগুলো তৈরি হচ্ছে, সেগুলো তৈরি হলে এর সৌন্দর্য আরো অনেক বহুগুণ বেড়ে যাবে। এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এটা হচ্ছে পরিকল্পিত উদ্যোগ যা পর্যটকদের আকর্ষণ করে। এই সমস্ত অনুমূলক কাজ বাস্তবায়ন ফলে আমাদের খাগড়াছড়ি পর্যটন খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, আমাদের মানুষের জীবনমান উন্নয়ন ঘটবে। জেলা প্রশাসক বলছেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে উন্নত করা হচ্ছে পর্যটন কেন্দ্র। যারা বাইরে থেকে টুরিস্টরা আসে তারা এখানে এসে পাহাড় দেখে, ঝর্ণা দেখে চলে যায়, কিন্তু আমাদের যে এত রিচ একটা সংস্কৃতি আছে সেটি দেখার সুযোগ তারা পায়। তো এই যে অ্যাম্ফি থিয়েটার, সেখানে এই পারফরমেন্সটি আমরা করতে চাই। 2022 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এশিয়ার দেশগুলোর মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই চলেছে। অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম নিয়ে হাজির হচ্ছে একের পর এক দেশ। এ অবস্থায় আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা। সম্প্রতি বিশ্বের নজর কেড়েছে চীন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। তবে উত্তেজনা ছাড়িয়েছে গোটা এশিয়াতে। ফলে এই অঞ্চলে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীনের সাংহাইয়ের জাহাজ কারখানায় দেশটির সবশেষ এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরিতে কাজ করছেন শ্রমিকেরা। উচ্চ প্রযুক্তির এই জাহাজটি মার্কিন প্রতিপক্ষের মতোই একই গতিতে আকাশে বিমান চালাতে সক্ষম হবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমলে প্রতিরক্ষা খাতে প্রতিবছর ব্যয় বাড়াচ্ছে চীন। 2021 সালে এই ব্যয় ছাড়িয়েছে $200 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের তুলনায় এই ব্যয় কম হলেও কমছে না দুশ্চিন্তা। দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উঠে পড়ে লেগেছে বেইজিং। সম্প্রতি সেখানে টহল নামিয়েছে 300 নৌযান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেসামরিক নৌযানের আড়ালে আধিপত্য বাড়াতে চায় চীন। চলতি সপ্তাহে নিজস্ব বিমান বাহিনীতে সর্বাধুনিক F-16V ফাইটার জেট যুক্ত করেছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 66টি ফাইটার জেট কিনেছে তাইপে, যা 2023 সালে দ্বীপটির বহরে যুক্ত হবে। চীনের ক্রমাগত সামরিক হুমকির মুখে এই উদ্যোগ তাইওয়ানের। পূর্ব এশিয়ায় চীন ও উত্তর কোরিয়ার হুমকির প্রতিক্রিয়ায় সামরিক বাহিনীকে দ্রুত আধুনিকায়ন করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আগামী অর্থ বছরে সামরিক খাতে অর্থ বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। 2022 সালের মধ্যে বাড়ানো হবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা। গত মাসে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। 2033 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের প্রথম বিমানবাহী রণতরী সংযুক্তির কথা ভাবছে দেশটি। এদিকে বিতর্কিত হিমালয় সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পর সামরিক বিনিয়োগ বাড়িয়েছে ভারত। ফলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা একদিনে 5,616 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,77,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,63,000। এ পর্যন্ত আক্রান্ত 25,74,00,000-এরও বেশি। করোনায় একদিনে সর্বোচ্চ 1,254 জন মারা গেছে। রাশিয়ায় 24 ঘন্টায় সর্বোচ্চ 48,245 জন শনাক্ত হয়েছে জার্মানিতে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়েছে। অস্ট্রিয়ায় লকডাউন ঘোষণার বিরুদ্ধে রাস্তায় নেমেছে অন্তত 10,000 বিক্ষোভকারী। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 33 ভাগ ও মৃত্যু বেড়েছে
63%। নেদারল্যান্ডসও দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। এদিকে ইতালিতে টিকা না নেওয়ার প্রতিবাদে একত্রিত হয়েছে বিক্ষোভকারীরা। এক সপ্তাহে সেখানে মৃত্যু বেড়েছে 12 ভাগ ও সংক্রমণ বেড়েছে 26%। এদিকে ইউরোপ জুড়ে করোনা সংক্রমণের নতুন ঢেউ আঘাত হানায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসিকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেন, জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে আগামী মার্চ নাগাদ ইউরোপে 5 লাখ মানুষের মৃত্যুর রেকর্ড হতে পারে। শীত, অপর্যাপ্ত টিকাদান এবং ডেল্টা ধরনের বিস্তারের কারণে করোনা ভয়াবহ মাত্রায় ছড়িয়েছে বলেন ক্লুগ। জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলা সহ টিকা নেয়ার হার বাড়ানো এবং নতুন চিকিৎসা পদ্ধতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই শীর্ষ কর্মকর্তা। এদিকে করোনার বিস্তার বাড়ায় কড়াকড়ি আরোপের জেরে শনিবার বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও ইটালি সহ ইউরোপের নানা দেশে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টি-20তেও বাংলাদেশের হার। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকে দুষছেন নাজমুল শান্ত। ম্যাচ জেতাতে নিচের ইনিংসটাও যথেষ্ট ছিল না সরল স্বীকারোক্তি এই ব্যাটারের। উইকেট ভালো হলেও সুবিধা নিতে পারেনি স্বাগতিকরা মত শান্তর। এদিকে টাইগারদের টি-20 স্কোয়াডে জায়গা পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ ইমন। প্রথম টি-20তে 15 রানে 3 উইকেট, ইনিংস শেষে 127 রান। দ্বিতীয় ম্যাচে দারুণ কিছুর আভাস পাওয়া যায়। 12 ওভারে 78 রান 3 উইকেটে। এরপর সেই হতাশা, বাকি 8 ওভারে 30 রান। একের পর এক ব্যাটিং ব্যর্থতায় খোয়াতে হলো সিরিজ। সেই দায়ভার নিচ্ছেন ব্যাটসম্যানরা। আমি যদি আরও একটু বড় করতাম তাহলে হয়তো বা দল আর একটু বেটার পজিশনে যাইতো। সো মানে 40 রান আমার কাছে মনে হয় না যে দল জিতার মতো অবস্থার মতো উইকেট আমরা টোটাল করছি। ব্যাটিং বোলিংয়ের চেয়েও যেন ফিল্ডিংটা বেশি খারাপ হয়েছে। সাইফ তাসকিন ছেড়েছেন সহজ ক্যাচ। রায়ান কুককে বিদায় করেও লাভ হয়নি। ম্যাচের পর ম্যাচে ক্যাচ মিসে চড়া মূল্য দিতে হলেও ক্রিকেটাররা বলে যাচ্ছে একটাই কথা, ক্যাচ মিস পার্ট অফ গেম। না, ক্যাচ মিস অবশ্যই পার্ট অফ দ্য গেম, বাট যত কম মিস করা যায়, কেউই আসলে ইচ্ছা করে ক্যাচ মিস করে না। 3 নম্বর উইকেটে দাপট থাকে স্পিনারদের, সেটাই ঠিকমতো কাজে লাগানো যায়নি। বোলারদের জন্য লড়াইয়ের পুঁজি না দিলে মাহিদি বিপ্লবরাই বা কি করবে? না, মিরপুরে সবসময় আমার মনে হয় যে স্পিনারদের জন্য একটু বাড়তি সুবিধাই থাকে। আর নর্মালি ও রিসেন্ট পাস যদি চিন্তা করা যায়, ও অবশ্যই ভালো বোলিং করতেছে। বাট মানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা এর থেকে আরও ভালো ব্যাটিং করতে পারি। 3 বছর পর ঘরের মাঠে সিরিজ হার টাইগারদের। টানা 2 হারে দেয়ালে পিঠ থেকে গেছে। হোয়াইট ওয়াশ এড়ানো লজ্জায় রাতে সোমবার ঘুরে দাঁড়াতে হবে রিয়াদ শান্তদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম টি-20তে নুরুল হাসান সোহানকে আউট করার পর আগ্রাসী উদযাপন করায় পাকিস্তানি পেসার হাসান আলীকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। প্রথম ইনিংসের 17তম ওভারের ঘটনা এটি। সোহানকে আউট করার পর সেন্ড অফ দেন হাসান আলী। আইসিসির আচরণবিধি অনুযায়ী এটি লেভেল 1-এর অপরাধ। নীতিমালা অনুযায়ী কোনো খেলোয়াড় অশোভন আগ্রাসী মনোভাব দেখাতে পারবে না। এই অপরাধের কারণে হাসানকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। গত 24 মাসের মধ্যে এটি হাসানের প্রথম ডিমেরিট। একই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির 20% জরিমানা গুনেছে বাংলাদেশ দল। এক বছরের সবচেয়ে বেশি টি-20 হারের বিশ্ব রেকর্ড বাংলাদেশের। 15 ম্যাচ হেরে শ্রীলঙ্কাকে টপকে লজ্জার এই রেকর্ড এখন টাইগারদের। বিশ্বকাপের ব্যর্থতা মিরপুরেও টেনে এনেছে বাংলাদেশ। চলতি বছরে এখন পর্যন্ত 15টি টি-20 হেরেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টানা 2 হারে বিব্রতকর রেকর্ড গড়েছে রিয়াদের দল। অবশ্য আরও একটি রেকর্ড দখলে নিয়েছে বাংলাদেশ। এক বছরের সর্বোচ্চ 27টি টি-20 খেলার কৃতিত্ব এখন টাইগারদের। জানুয়ারিতে দীর্ঘমেয়াদী কোচ নিয়োগ দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে বাফুফে। ইতিমধ্যেই কয়েকজনের সাথে যোগাযোগও হয়েছে। জেমিডের পর আবারও ব্রিটিশ কোচেই আস্থা রাখছে বাফুফে। এদিকে ফুটবলারদের পারফরমেন্স মূল্যায়নে শিগগিরই সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। টানা ব্যর্থতায় ভয়াবহ সংকটে দেশের ফুটবল। সাফ চ্যাম্পিয়নশিপের পর শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টেও সাফল্য ধরা দেয়নি। মাঠের পারফরমেন্সে সমালোচিত জামাল তোপুরা আর বারবার ব্যর্থতায় কাঠগড়ায় বাফুফে। সঙ্গে যোগ হয়েছে কোচ সংকট। জেমিডেকে ছুটি দিয়ে অস্কার ব্রুজন আর মারিও লেমোসকে দিয়ে 2 টুর্নামেন্ট পার করা গেছে। তবে জানুয়ারিতেই দীর্ঘমেয়াদী নতুন কোচ আনার চেষ্টায় বাফুফে। আবারও ব্রিটিশ কোচের খোঁজে ফেডারেশন। ইতিমধ্যে 4-5 জনের সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং আমাদের ন্যাশনাল টিমস কমিটি তারা জানুয়ারি 2022 থেকে আমরা জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য
having proper background, having proper qualification, having proper experience এইরকম কাউকে আসলে দায়িত্ব দেওয়ার জন্য বাফুফে আমরা কাজ করছি আমাদের ন্যাশনাল টিমস কমিটি। ফুটবলারদের ব্যর্থতায় তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত বাফুফে পাড়ায়। জানা গেছে শিগগিরই ন্যাশনাল টিমস কমিটি সভায় বসে ঠিক করবেন ভবিষ্যৎ পরিকল্পনা। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের দলীয় পারফরমেন্স ইভ্যালুয়েশন, আমাদের ম্যানেজার যারা রয়েছেন, ম্যানেজার, প্রধান প্রশিক্ষক, আমাদের টিম অফিশিয়াল যারা রয়েছেন সকলের কাছ থেকে রিপোর্ট এনে বাফুফে ন্যাশনাল টিমস কমিটি খুব শীঘ্রই একটা মিটিং করবে এই সকল বিষয়বস্তুগুলো নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের খেলা আগামী বছর জুনে। তার আগে জাতীয় দলের ব্যস্ততা নেই, তবে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচের পরিকল্পনা আছে বাফুফের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে 4-1 গোলে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে লেস্টারকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। ওয়াটফোর্ডের কাছে শুরু থেকে বিপন্ন ম্যান ইউনাইটেড। প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে বিরতিতে যায় রেড ডেভিলস। দ্বিতীয়ার্ধে শুরুতে 1 গোল শোধ দিয়ে ইউনাইটেডকে ম্যাচে ফেরান ফন ডি বিগ। তবে ম্যাচের শেষ দিকে আরও 2 গোল হজমে হতাশা বাড়ে রোনালদোদের। এদিকে লেস্টারকে 3-0 গোলে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। প্রথমে ব্লুজদের এগিয়ে নেন অ্যান্টনি রুডিগার, পরে এনগোলো কান্তে এবং শেষ দিকে ক্রিশ্চিয়ান পুলিসিসের গোলে বাড়ে জয়ের ব্যবধান। 12 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, 5 পয়েন্ট কম নিয়ে 2-এ ওয়েস্ট হাম। What a great free kick taken so quickly, caught Leicester City's back line out completely. I think you'd have to say he's well onside, isn't he? Well onside. In swing with a left foot from Chilwell. Good header. Chelsea lead. That is a superb header. এই ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।